এমপিরা ওয়াকআউট করে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় সরকারের সহযোগী ভূমিকা পালন করেছে। তাই আমাদের মধ্যে যে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই রাষ্ট্রযন্ত্র, আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই রাষ্ট্রযন্ত্র, আমাদেরকে যে হতাশ করার চেষ্টা করছে এই রাষ্ট্রযন্ত্র, তার বিরুদ্ধে দৃঢ় চেতনা নিয়ে লড়াইটা, মেরুদণ্ড সোজা রেখে লড়াইটাই হচ্ছে আসল লড়াই। আমাদের আসল লড়াই হচ্ছে আমাদের সাথে যে যা কিছু হোক না কেন আজকে আমাদেরকে মাটি কামড়ে পড়ে থেকে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবেই, এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাবই। মানসিকতা, এই দৃঢ় মানসিকতা নিয়ে লড়াইটাই হচ্ছে আজকে আমাদের দিনের আসল লড়াই। আমাদের মধ্যে যে ডিভিশন করার চেষ্টা করেছে, নানান ভাবে ভাগ করার চক্রান্ত করেছে, সেই ইংরেজ মডেলের মতো বাংলাকে ডিভাইড অ্যান্ড রুল, সেইটার বিরুদ্ধে আজকে আমাদের ঐক্যের অবস্থানটা রাখার যে অটুট লড়াই আমাদেরকে লড়তে হবে, সেটাই হচ্ছে আমাদের কাছে আজকে সব থেকে বড় চ্যালেঞ্জ। আসল লড়াই হচ্ছে যে সমস্ত সেক্টরেই তো আছে এই বিরূপক্ষ সন্দীপ ঘোষরা, সমস্ত সেক্টরেই তো আছে সেই সেক্টরগুলোর বিরূপক্ষ সন্দীপ ঘোষদেরকে, সেটা হতে পারে আপনার পাড়ার প্রমোটাররা, সেটা হতে পারে আপনার সিএসসি ওয়ার্কার্স ইউনিয়নরা যারা ফেস করছে, সেটা হতে পারে আপনার কলে কারখানায়, সেটা হতে পারে আপনার স্কুল কলেজে। আপনার কলেজের আজকে অ্যাডমিশন নিতে রেড কার্ড বাঁধা আছে 80,000 থেকে 1 লাখ। আপনি কত নম্বর পাচ্ছেন বড় কথা না, আপনার ছেলে মেয়ে কত নম্বর পাচ্ছে বড় কথা না, কত টাকাটাকে নিয়ে আপনি টিএমসিবির নেতাদের পকেট ভরতে পারছেন সেই অনুযায়ী সিদ্ধান্ত হচ্ছে যে সে কলেজে অ্যাডমিশন পাবে কিনা পাবে না। সেই সমস্ত অন্যায় বিরুদ্ধে ঐক্যের অবস্থান রেখে একসাথে ঝাঁপিয়ে পড়তে পারবো কি পারবো না, এটাই হচ্ছে আমাদের কাছে আসল লড়াই। আর এই লড়াই আমাদেরকে, এই ঐক্য ধরে রাখার লড়াই আমাদেরকে লড়তেই হবে। আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। আমাদের সামনে পথ কঠিন। আমরা যদি হতাশ হয়ে যাই এটা ভেবে যে না এখন অব্দি তো আদালত থেকে এমন কিছু রায় বেরায়নি যেটা আমাদেরকে উৎসাহিত করবে, বেরাবে না। আমাদের আসল লড়াইটা হচ্ছে এইখানেই যে হতাশ হওয়া যাবে না, হতাশার কোনো জায়গা নেই। ওরা অপেক্ষা করে থাকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অন্যায় করে যে একদিন আন্দোলন হবে, দুদিন আন্দোলন হবে, সেটা বেড়ে কোনো সময় 1 মাস হবে, 2 মাস হবে, কিন্তু সাধারণ মানুষ আজ না হোক কাল এটা ভুলে যাবে। আর এই যে ভুলে যাই আমরা, এই ভুলে যাওয়ার অ্যাডভান্টেজ বারবার নিয়ে এসছে এই রাষ্ট্রের এই অ্যাডভান্টেজ নেওয়ার বিরুদ্ধে এইবারের অন্তত পক্ষে লাগাতার অবস্থান, এই অবস্থানটা ধরে রাখার লড়াইটাই হচ্ছে আসল লড়াই। এবং আমাদের স্পষ্ট বক্তব্য যে দোষীদেরকে শাস্তি দিতে হবে, দোষীদেরকে শাস্তি দিতে হবে, আসল দোষীদেরকে সামনে আনতে হবে, অপরাধীদেরকে জেলে রাখতে হবে। না হলে আপনি 14 তলা থেকে শুনে রাখুন, এই প্রতিবাদ যে আমরা করছি ধীরে ধীরে প্রতিরোধের চেহারা নেবে, প্রতিরোধের চেহারা নেবে, প্রতিরোধের চেহারা নেবে। এই লড়াই জারি থাকবে। We demand, আমার স্বর তোমার স্বর, আমার স্বর তোমার স্বর, We demand. ধন্যবাদ। অল ইন্ডিয়া অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন থেকে ঋদ্ধিমান বললেন। পরবর্তী বক্তা ডক্টর গৌতম গাঙ্গুলি, কলকাতা বিশ্ববিদ্যালয়। গৌতম গাঙ্গুলি। নমস্কার। আমার ঠিক এইভাবে বলার খুব একটা অভিজ্ঞতা নেই, তবে পরিস্থিতিটা এমনই হয়ে দাঁড়িয়েছে যে আমরা যারা পথে নেমে বলতে অভ্যস্ত নই তাদেরও নেমে আসতে হয়েছে। আমি আপনার সঙ্গে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। আমাদের যে শিক্ষক সংগঠন কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আমরা ওই অভয়া মঞ্চের সক্রিয় সদস্য এবং যতটা সম্ভব আমরা চেষ্টা করছি এই মঞ্চে সহায়তা দেওয়ার। এখন
একটা শিক্ষক সংগঠন তার ঠিক যে কাজগুলোর মধ্যে এইটা পড়ে এমন কথা আগে কখনো ভাবিনি যে শিক্ষক সংগঠন হিসেবে রাস্তায় নেমে একটা সম্পূর্ণ অন্য ধর্মের অন্যায় প্রতিবাদে নামতে হবে। ব্যক্তিভাবে যেতে পারে কিন্তু সংগঠনভাবে ভাবি। অদ্ভুত ব্যাপারটা দেখলাম যে এমন একটা জনমতের বিস্ফোরণ ঘটল যখন আমরা শিক্ষক সংগঠনে ডাক দিলাম যে একটা প্রতিবাদ হোক আমাদের কলেজের ভিতরে। আমরা যা আশা করছিলাম তার থেকে অনেক অনেক বেশি গুণ মানুষ এসে আমাদের পাশে দাঁড়ায়। শুধু যে শিক্ষকরা এসেছেন তা নয়, ছাত্র ছাত্রী, কর্মচারী, প্রাক্তনী, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন বা যুক্ত ছিলেন না হয়তো, তারাও সবাই এসে আমাদের পাশে দাঁড়ালেন। কারণ সত্যি আমাদের এটা বুঝলাম আমরা যে এটা সত্যি মানুষ চেয়েছেন যে এই যে একটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, এর বিচার আমরা সবাই চেয়েছি। সবসময় যে আমরা বিচার পেয়েছি তা না। অনেক আগে এখানে অম্বিকেশটা বসে আছে, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, 12 বছরের আগে ওনাকে একটা অদ্ভুত সামান্য, মানে কারণটাও সত্যি কথা বলতে একেবারেই সামান্য করে যে কারণটা ভুল, সেই কারণে তাকে গ্রেপ্তার করে যখন হেনস্থা করা হয়েছিল, আমরা সবাই জানি যে তারপরে এতদিন পর্যন্ত সেটা চলেই যাচ্ছে। যতবার মামলাকাঠিক রায় বেরিয়ে শুধু জিতেছেন, কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই সেটা মেনে নিতে রাজি নয়। কাজে এখানেও সেই ব্যাপারটা হয়তো ওইভাবে হচ্ছে না, কিন্তু বিষয়টা সেইখানেই দাঁড়িয়ে যাচ্ছে যে যদি কোর্ট কি রায় দেবে সেটা তো পরের কথা, কিন্তু কোর্ট রায় দিলেও হয়তো সেটা কার্যকরী নাও হতে পারে, যেখানে এমন একটা রাষ্ট্রযন্ত্র রয়েছে যে এটা মেনে নিতে কোনোভাবেই রাজি নয়। এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের সকলের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যে যেভাবেই হোক এই রাষ্ট্রযন্ত্রকে মানতে বাধ্য করা। 14ই আগস্ট বা তারপরে যে সমস্ত দিনগুলো দেখেছিলাম, যে সমস্ত মিছিলগুলো আমরা হেঁটেছি, যে সমস্ত জমায়েত উপস্থিত থেকেছি আমি আপনি সবাই, সেখানে যে বিপুল বিস্ফোরণ হয়েছিল সেটা সত্যি অভূতপূর্ব। আমি কখনো ভাবিনি এরকম দিন আমি অন্তত কখনো ভাবিনি যেটা আমি চোখে দেখতে পাবো। কি করবেন? দেবাশিস সিনহা সল্টলেক থেকে এসছে। দেবাশিস সিনহা। নমস্কার। আমাদের এখানে যে আলোচনাগুলো হচ্ছে একদম সঠিকভাবে, বিষয়টা হচ্ছে যেখানে যেভাবে লড়াই হচ্ছে আমাদের এই স্বাধীন ভারতবর্ষে, তার নরম মধ্যপন্থা, চরমপন্থা, নরমপন্থা, যে ধরনের যা লড়াই হচ্ছে, সব লড়াইগুলোকে একীভূত করাটাই হচ্ছে আমাদের কাজ। তাই এটা একটা মঞ্চ। তো সেখানে হতাশার কোনো স্থান নেই। কখনো কম, কখনো আরো কম, কখনো তুঙ্গে, এটা চলবে, কিন্তু রাজপথে আমরা থাকবো। 1942 সালে মাতঙ্গিনী হাজরা যখন ডমিনিয়ন স্ট্যাটাস থেকে পূর্ণ স্বরাজের দাবিতে আন্দোলন শুরু হলো, তখন হলো ইংরেজ ভারত ছাড়ো, রাষ্ট্রের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। তারপর তেভাগা আন্দোলনে লাঙ্গলজার জমিদার কৃষক রমণী অহল্যা, সে গুলিতে ঝাঁঝরা হয়ে গেল, রাষ্ট্রের গুলিতে। আর এই সময়ে এসে তারা মাতঙ্গিনী হাজরা, অহল্যা, এরা একটা নাম, একটা প্রতীক, একটা সমগ্র মানুষের, যেখানে যত লড়াই আছে, মানুষের বেঁচে থাকার লড়াই, মানুষের সংস্কৃতির লড়াই, মানুষের জীবনের লড়াই, সেই লড়াইগুলোকে একত্রীভূত করেছিল। আর আজকের সময়ে এসে দাঁড়িয়ে সেই মাতঙ্গিনী, সেই অহল্যা, সে হলো আমাদের তিলোত্তমা। সেই তিলোত্তমা আমাদেরকে এক জায়গায় দাঁড় করিয়েছে, অনেক কিছু শিখিয়েছে এবং আমাদের একটা পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক মুহূর্তে যত আনন্দের সময়গুলো আসে, সেই আনন্দের সময়গুলোতে দাঁড়িয়ে আমরা আরো বেশি করে মানুষের কাছে আমাদের সংস্কৃতি, আমাদের কথা দিয়ে সেগুলো মনে করিয়ে দিতে চাই। তাই আমি এই সময়ে শতবর্ষে পদার্পণ করেছেন সলিল চৌধুরী। অহল্যাকে নিয়ে তার যে শপথ কবিতাটি, সেটি আমি আবৃত্তি করব। এই শপথ কবিতায় অহল্যা নামের জায়গায় যদি সেটা তিলোত্তমা বসে,
তাহলেও সেটা আজকে অত্যন্ত প্রাসঙ্গিক। অহল্যা নাম দিয়ে সেই শপথ কবিতাটি আমি সেটা আপনাদের সামনে আবৃত্তি করি। কিন্তু এই সময়ে প্রত্যেক কালে কালে যত লড়াই হবে এই অহল্যাদের নিয়ে ততদিন পর্যন্ত এটা প্রাসঙ্গিক ইতিহাস। বাসনামী অহল্যা আমার হতো, যত রাজপথ প্রাণ পেতে কি আমার আগমনী শোনো, আমিও তো গান পাতি আশা তো বিদীর্ণ সিদ্ধ শতক্ষত মুখে, কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল, কোথায় পড়িয়া আনন্দ শান্তি অজ্ঞা কামার চিত্র নবপৃথিবী, পায়ে পায়ে সেই পথে চলি। আমার এ অঙ্গরাগ মিছিলের পায়ে ওড়া ধুলি, আমার এ কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে সকলের মতো জেলে রাখে চেতনা আগুন। হৃদয় কেন্দ্রের খায় তপ্ত লাল ইস্পাতের শপথ সারায়। তবুও অহল্যা আমার কোথায় বসাবো বলো, তুমি ফিরে এলে আমার কুটিরে আর চলে না আলো। আমরা চার চলো বলো বৃষ্টি এসে পড়ে, সুবাহার স্বপ্ন আঁকা আবর্জনা রাশি সরিত্রী ভয়াল কুটিল বাসা বেঁধে আছে, যেটা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া শিশুদের হাসি। অহল্যা আমার শোনো, আমার তো শান্তি নেই, আমার বুকের বুকে করে আক্রমণ ফ্যাসিস্ট শত্রুর মতো যক্ষা বেঁচেছে, তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস। আমার বিশ্বাস রক্ত কণিকার নাম ফৌজের মতো জয় সুনিশ্চিত, আমার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত অমর তালিম গান। আবার আমারই বুকে ফিরে পাবো আমি। মিছিলে মিলেছি কেন রাখতে ফৌজের সাথে, আর পাথরেরা মিছিলে গিয়েছে তবে একদিন জীবনের সন্ধানে। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের সারবস্ত্র, তারই দাবি নিয়ে সারা গাছ দিতে কোনো গাছে কোনো কুড়িরা পড়েনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি। প্রজাপতি যত আরো একদিন কুটি পোকা হয়েছিল, সেদিন রাত্রে সারা গাছ দিতে হরতাল হয়েছিল। তাই গ্রাম নগর মাঠ পাতাল অন্তরে তৈরি হও কার ঘরে জননীতি চিরবাধার, তৈরি হও কার বাধার জননীতি সুপ্রমুখ, তৈরি হও ঘরে ঘরে ডাক্তার, তৈরি হও জোটপাত হও খেতে কিষান বলে মজুর নৌজওয়ান জোটপাত হও। এই মিছিল সব আধার সব পাওয়ার, এই মিছিল প্রতিভা আর যশোদার রক্ত বীজ, এই মিছিল স্বামীহারা অনাথিনী চোখের জল, এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপে। প্রয়াত পঙ্কজ দত্তের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় এবং সেই বিতর্ককে কেন্দ্র করে কলকাতা পুলিশের একটি থানা, আমি নাম করেই বলছি বটতলা থানা, সেই প্রবীণ প্রাক্তন আইপিএস অফিসারের সঙ্গে যে আচরণ করেছে তার নাগরিক অধিকারের বিরুদ্ধে যায়, তার নাগরিকের মৌলিক অধিকারের বিরুদ্ধে যায়। আপনারা ভাবুন তো, একজন 70 বৃদ্ধকে 6 ঘন্টা কোন রকম জল না দিয়ে চা পার না করে বসিয়ে রাখা হয়েছে, আর কি কি শব্দবন্ধ তার প্রতি ব্যবহার করা হয়েছে আমি সেসবের নাই বা গেলাম। এরকম চূড়ান্ত হেনস্থা, এরকম চূড়ান্ত মানসিক নিগ্রহ, এটাও কি কোন রকম ভাবে ধর্ষণ বা এই ধরনের নারকীয় কাজের থেকে কম কিছু? তাই আমাদের এই সমস্ত নাগরিক অধিকারে নাগরিক হেনস্থা যারা করছে তাদের বিরুদ্ধে সরব হতে হবে। কারণ আর্যিকর কাণ্ডে আমাদের অভয়া শুধু শহীদ হয়নি, এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করায় পঙ্কজ দত্তকে যেভাবে শারীরিক নিগ্রহ করা হয়েছে, আমি বলবো পঙ্কজ দত্ত শহীদ হয়েছেন এই নাগরিক আন্দোলন করতে গিয়ে। তাই এই লড়াই আজ রাত 12টা পেরোলে আমরা নতুন ইংরেজি নববর্ষের দিকে যাব এবং এই সময় একটা কথা খুব ধরে রেজলিউশন, কালকে অনেকে প্রশ্ন করবে যে তুমি এই বছরের কি রেজলিউশন নিলে। আমি বলি
রেজলিউশন না, রিসলিউশন, অর্থাৎ আগের যে সমস্যার সমাধান আমি করতে পারিনি তার সমাধানের পথ খুঁজবো, এবং সেই সমাধানের পথ খুঁজতে গেলে এই অভয় ন্যায় বিচারে যারা যারা বাধা দিচ্ছে শুধুমাত্র রাজ্যের শাসক দল বা রাজ্যের সরকার নয়, যারা সেটিং করে কেন্দ্রের শাসক যারা ওই 29-এর গেরোয় আটকে দিয়েছে যে আমার তো দলের 12 জন এমপি আছে, আর শ্যাডো ভাবে অর্থাৎ ছায়া ভাবে ক্যামোফ্লেজ অবস্থায় আর 29 জন এমপি আছে, অর্থাৎ কেন্দ্রের শাসকের পশ্চিমবঙ্গে 41 জন লোকসভার সাংসদ রয়েছে। তাহলে আমাদের সেই কেন্দ্রের শাসকের যে মন্ত্রীরা এখানে মাঝে মাঝে আসেন ঘুরতে, ঘুরে বেড়াতে, এবং ভোটের আগে যারা ওই ডেলি প্যাসেঞ্জারি করেন, সেই মন্ত্রীদেরও আমাদের প্রয়োজনে বিক্ষোভ দেখাতে হবে আমার ঘরের মেয়ের ন্যায় বিচারের জন্য। এবং সেই কেন্দ্রের শাসক, কেন্দ্রের সরকারকে যে রাজনৈতিক দল পরিচালনা করে তারা এখন অন্যান্য ইস্যু নিয়ে বড্ড সরব, কারণ তারাও চেনা মাঠে ফিরতে চায়। রাজ্যের শাসকের যে মাঠে সুবিধে, কেন্দ্রের শাসকেরও সেই একই মাঠে সুবিধে। তাই প্রয়োজনে আমরা সেই কেন্দ্রের সরকারকে যে দল পরিচালনা করে সেই দলের নেতাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেব, প্রয়োজনে তাদেরকেও বিক্ষোভ দেখাতে হবে। কারণ একটা কথা জানবেন, খুব জটিল কথা আছে, বাচ্চা না কাটলে মা দুধ দেয় না। তাই আমরা যদি ওই বিক্ষোভের আগুন মানে অহিংসভাবে, সহিংসভাবে বলছি না, অহিংসভাবে ওই বিক্ষোভের বার্তা যদি না পৌঁছে দিতে পারি, তাহলে 2025-এর কি রেজলিউশন নিলাম বলার মতো মুখ থাকবে না। তাই কাল থেকে আমাদের আরো নতুন ভাবে নতুন যে পথ এখনো পর্যন্ত আমরা উন্মুক্ত করতে পারিনি আন্দোলনের ক্ষেত্রে, আমাদের সেই নতুন পথ খুঁজতে হবে। এবং আমরা বিশ্বাস রাখি সেই নতুন পথে আরো অনেক নতুন বন্ধুদের আমরা সাথে পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।